আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আজ আমি যে গল্পটি আপনাদের বলতে যাচ্ছি, সেটি আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় ৪ বছর আগে। ঘটনার স্থান রংপুর জেলার একটি ছোট্ট গ্রাম। এই ঘটনা আমি আজ পর্যন্ত কোনোদিন ভুলতে পারিনি। আজও গভীর রাতে যখন সেই রাতটার কথা মনে পড়ে, তখন আমার পুরো শরীর কেঁপে ওঠে। আমি জানি অনেকে হয়তো বিশ্বাস করবেন না, আবার অনেকে হয়তো বিশ্বাস করবেন। কিন্তু আমি যেটা বলছি সেটা আমার নিজের চোখে দেখা আর নিজের জীবনে ঘটে যাওয়া। তখন আমি ঢাকা সাভারে একটি গার্মেন্টসে চাকরি করতাম। চাকরিটা নতুন ছিল না, প্রায় ২ বছরের মতো হয়ে গিয়েছিল। সকালে ডিউটি, রাতে রুমে ফেরা, এভাবেই জীবন চলছিল। হঠাৎ একদিন দুপুরের দিকে আমার মোবাইলে আমার বাবার ফোন আসে। আমি ফোন ধরতেই বাবা বললেন, "বাবা, যত তাড়াতাড়ি পারিস বাড়ি চলে আয়। তোর ছোট বোনের বিয়ে মাত্র আর ২ দিন বাকি।" আমার বাবার কথা শুনে আমি এক মুহূর্ত দেরি করলাম না। সেদিন গার্মেন্টস থেকে ৩ দিনের ছুটি নিলাম। তারপর রাতে রাতের বাসের একটি টিকিট কেটে ফেললাম। সব কাজ শেষ করে রাত ঠিক ৯টার দিকে বাসে উঠে পড়লাম। বাস ধীরে ধীরে ঢাকা শহর ছেড়ে রংপুরের দিকে ছুটতে শুরু করলো। কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম নিজেও বুঝতে পারিনি। হঠাৎ বাসের হেল্পার চিৎকার করে বলল, "রংপুর, রংপুর, যারা নামবেন নেমে যান।" ঘুম ভেঙে দেখি বাস বাজারে দাঁড়িয়ে আছে। মোবাইল বের করে সময় দেখলাম রাত ঠিক ২টা। আমি বাস থেকে নেমে পড়লাম। বাস চলে যাওয়ার পর চারদিকে অদ্ভুত নীরবতা নেমে এলো। বাজারে তখন ২-১ জন পাহারাদার ছাড়া আর কেউ নেই। আমি ভাবলাম হয়তো কোনো ভ্যান অথবা ইজি বাইক পাওয়া যাবে। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটাও গাড়ি পেলাম না। ঠিক তখন বাজারের একজন পাহারাদার আমার দিকে এগিয়ে এসে বললেন, "ভাই, এত রাতে আর কোনো গাড়ি পাবেন না, হেঁটে বাড়ি চলে যান।" আমি চারদিকে তাকালাম, সত্যি পুরো বাজার ফাঁকা, কোনো গাড়ির শব্দ নেই, কোনো মানুষের আওয়াজ নেই। উপায় না দেখে ব্যাগটা কাঁধে তুলে নিলাম। তারপর বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। বাজার থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। প্রথম ২ কিলো রাস্তা একেবারে জনশূন্য। একটা বাড়িঘর নেই। রাস্তার দুই পাশে ছোট ছোট গাছ, আর চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আমি ধীরে ধীরে হাঁটছিলাম। রাতের বাতাস কেমন যেন ঠান্ডা হয়ে উঠেছিল। ঝিঝি পোকার ডাক আর আমার পায়ের শব্দ ছাড়া আর কোনো কিছুই শোনা যাচ্ছিল না। হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে একটি বিশাল পুরনো মোটা বটগাছ চোখে পড়ল। গাছটা রাস্তার একেবারে পাশেই দাঁড়িয়েছিল। আরও একটু সামনে এগোলাম। তারপরে হঠাৎ আমার চোখ গাছের উপর মোটা ডালের দিকে চলে গেল। আর যা দেখলাম সেটা দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। বটগাছের মোটা ডালের উপরে সাদা কাপড় পরা ২ জন মেয়ে বসে আছে। তারা ডালের উপরে বসে পা দোলাচ্ছে ২ জন। একে অপরের সঙ্গে গল্প করছে। তাদের লম্বা কালো চুল ডাল থেকে ঝুলে রাস্তার অনেকটা নিচ পর্যন্ত নেমে এসেছে। রাতের অন্ধকারে সাদা কাপড় আর কালো চুল, দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমার শরীর অবশ হয়ে গেল। আমি সামনে এগোতে পারছিলাম না। মনে হচ্ছিল পা দুটো মাটির সঙ্গে আটকে গেছে। আমি ভয়ে ভয়ে একবার গলা খাকারি দিলাম। হঠাৎ ২ জন একসঙ্গে আমার দিকে তাকালো। তারপর চোখের পলকে ২ জনেই মিলিয়ে গেল। আমি কয়েক মুহূর্ত একই জায়গায় দাঁড়িয়ে রইলাম। বটগাছের পাশ দিয়ে বাড়ি যাওয়ার আর সাহস ছিল না। ঠিক তখনই দূর থেকে একটা মোটর সাইকেলের আলো দেখতে পেলাম। লোকটা
কাছে আসতেই আমি হাত তুলে থামার ইশারা করলাম। তিনি মোটরসাইকেল থামিয়ে বললেন, "কি হয়েছে ভাই?" আমি কাঁপা গলায় সব সত্য ঘটনা খুলে বললাম। তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, "আপনার বাড়ি কোথায়?" আমি বললাম, "সামনে ধানের চাতালের পাশে আমাদের বাড়ি।" লোকটি বললেন, "আপনাকে বাড়ি পৌঁছে দিতে পারবো না, তবে আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনি সাহস করে বটগাছটা পার হয়ে যান।" তারপর কথা শুনে আমি আস্তে আস্তে বটগাছের পাশ দিয়ে হেঁটে চললাম। কিছু দূর গিয়ে পিছনে তাকালাম, দেখলাম লোকটা মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছে। আমি আবার হাঁটতে শুরু করলাম। হয়তো 15 বা 16 পা এগিয়েছি। ঠিক তখনই পিছন থেকে একজন নারীর কান্নার শব্দ ভেসে এলো। আমি ভয়ে পিছনে তাকালাম, কিন্তু কেউ নেই। চারপাশ একেবারে ফাঁকা। মোবাইল বের করে সময় দেখলাম রাত প্রায় 3টা। আমি আর পিছনে না তাকিয়ে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর আবার সেই একই কান্নার শব্দ। আমার শরীরে সব লোম দাঁড়িয়ে গেল। আমি নিজেকে সাহস দেওয়ার জন্য মোবাইল বের করলাম। জোরে গান চালিয়ে দিলাম। কিন্তু হঠাৎ গান বাজতেই মোবাইল নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমার বুক ধকধক করতে লাগলো। ঠিক তখনই আবার পিছন থেকে কান্নার শব্দ। তারপর রাস্তার পাশে ছোট ছোট গাছগুলো মনে হচ্ছিল কেউ একটার পর একটা ভেঙে ফেলছে। আমি শুধু শব্দ শুনছি, কিন্তু পিছনে তাকানোর সাহস হচ্ছে না। হঠাৎ কেউ আমার নাম ধরে ডাকতে শুরু করলো। 1 বার, 2 বার, 3 বার। আমি কানে শুনছি, কিন্তু একবারও পিছনে তাকাইনি। আরো কিছু দূরে গিয়ে একটা কদম গাছ দেখতে পেলাম। আমি গাছটার কয়েক হাত দূরে। ঠিক তখনই হঠাৎ গাছের উপর থেকে সাদা কাপড় পরা একটি ভয়ঙ্কর ছায়ামূর্তি আমার সামনে লাফিয়ে পড়ল। আমি ভয়ে জোরে চিৎকার করে উঠলাম। তারপর আর কিছুই মনে নেই। জ্ঞান ফিরলে দেখি আমি পাশের গ্রামের এক চাচার বাড়িতে শুয়ে আছি। চাচা আমার বাবাকে খবর দিয়েছেন। কিছুক্ষণ পর বাবা এসে জিজ্ঞেস করলেন, "কি হয়েছে?" আমি পুরো ঘটনাটা খুলে বললাম। সব কথা শোনার পর দীর্ঘশ্বাস ফেলে আমাকে বললেন, "বাবা, আজ থেকে প্রায় 30 বছর আগে ওই বটগাছের নিচে একটা ছোট্ট বাড়ি ছিল। সেই বাড়ির পাশে একটা ছোট দোকান ছিল। সেখানে একজন বৃদ্ধা মহিলা আর তার 2 মেয়ে থাকত। বৃদ্ধার স্বামী অনেক আগেই মারা গিয়েছিলেন। দোকানের যে টাকা লাভ হতো তাদের সংসার চলত। 2 মেয়ে দোকান চালাতো, আবার স্কুলে পড়তো। কিছুদিন পর বৃদ্ধা মহিলা অসুস্থ হয়ে যায়। বৃদ্ধা মহিলা অসুস্থ হয়ে মারা যান। তারপর 2 বোন একা সংসার চালাতে থাকে। অনেকেই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল, কিন্তু তারা রাজি হয়নি। প্রায় 6 মাস পর এক গভীর রাতে অজ্ঞাত কয়েকজন তাদের নির্মমভাবে হত্যা করে। বটগাছের কাছেই তাদের দুজনকে কবর দেওয়া হয়। অনেক তদন্ত হয়েছিল। সেই সময় চৌকিদার সবাইকে জিজ্ঞাসাবাদ করেছিলেন, কিন্তু খুনিদের কখনো খুঁজে পাওয়া যায়নি। পরে বাড়ির কোনো ওয়ারিশ না থাকায় জায়গাটি সরকারি সম্পত্তি হয়ে যায়। বাড়ি ভেঙে রাস্তা তৈরি হয়। শুধু গাছটি গ্রামের মানুষ কাটতে দেয়নি, কারণ মাঠে কাজ করা মানুষ রোদের সময় ওই গাছের নিচে বিশ্রাম নিত। তারপর থেকে মাঝে মাঝে রাতের বেলা অনেকেই সেই বটগাছের ডালে সাদা কাপড় পরা 2 মেয়েকে বসে থাকতে দেখে। কেউ বলে তারা কান্না করে, কেউ বলে তারা নিজেদের মধ্যে কথা বলে, আবার কেউ কাছে গেলেই মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। গ্রামের মানুষ বলে তারা কাউকে কোনো ক্ষতি করে না, শুধু গভীর রাতে একা পথচারীদের ভয় দেখায়।
আজও সূর্য ডুবে গেলে অনেকেই সেই রাস্তা একা পার হতে সাহস করে না। এই ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে রহস্যময় ঘটনা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা এমন আরও বাস্তব রহস্যময় গল্প শুনতে চান কি না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।